নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 3:03 খবরের শুরুতেই আমি শুক্লা যেদিকে নজর রাখবো, ইসকন মন্দির অন্নকূট উৎসব, আর সেখান থেকে শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের বার্তা জানাবো বিস্তারিত। এসআইআর এর সময় কোথায়? সামনেই তো ভোট, কেন এই প্রশ্ন তুলল তৃণমূল? জানাবো আমি সব্যসাচী। উলুবেড়িয়ায় মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনাতেও রাজনীতি, কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা জানাবো আমি আহেলি। মন্দিরে অন্নকূট উৎসব, সেখানে শুভেন্দু অধিকারী খঞ্জনি বাজিয়েছেন, সেখানে তিনি উৎসবে সামিল হয়েছেন এবং সেই সঙ্গে তিনি বার্তা দিচ্ছেন, হিন্দুদের এক হওয়ার বার্তা তিনি দিচ্ছেন। উৎসবে সামিল হয়েছেন, সেই সঙ্গে তিনি গোসেবা করেছেন, তার পাশাপাশি তিনি খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আজকের এই উৎসব থেকে। সবটা নিয়ে আমাদেরকে আরো জানাবেন কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। কিরণ, অন্নকূট উৎসবে যোগদান করা, গোসেবা করা এবং তার পাশাপাশি হিন্দুদের একজোট হওয়ার বার্তা কতটা তাৎপর্যপূর্ণ এই রাজনৈতিক পরিস্থিতিতে? দেখো, মেছাদা ইসকনে আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সেখানে গিয়ে সেখানে পুজো করেন ভগবানের কাছে এবং সেখানে খঞ্জনি বাজিয়ে গানও করেন এবং প্রসাদ বিতরণ থেকে নানা রকম অনুষ্ঠানে সেখানে অংশ নিয়ে সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন এবং সেখান থেকে তিনি বলেছেন যে হিন্দুদের একজোট না হলে আগামী দিনে অনেক সমস্যা হতে পারে, এই ধরনের অনেক কথা তিনি সেখানে বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধন্যবাদ কিরণ। শুভেন্দু অধিকারী তার বক্তব্য কি, আজকে কি বার্তা দিয়েছেন এই উৎসব থেকে? শুভেন্দু অধিকারী তার বক্তব্য শোনাবো। না, আজকে এই প্রোগ্রামে তো প্রত্যেকবারেই আমি এখানে আসি। আজকে অন্নকূট উৎসব গোটা দেশব্যাপী হচ্ছে, পৃথিবীর সব জায়গায় হিন্দুরা যেখানে আছে করছে এবং বিশেষ করে বিভিন্ন মঠ মন্দিরে আজকে গোমাতা সেবা, গোমাতা গোবর্ধন পুজো ইত্যাদিও হচ্ছে। এটা দামোদর মাস চলছে, কার্তিক মাস, সাথে আজকে বৈষ্ণব সেবাও রয়েছে। কার্তিক মাস, বৈষ্ণব সেবা, গোসেবা তিনি করেছেন। অন্নকূট উৎসবে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, তাকে একেবারে অন্যরকম ভাবে দেখা গেল আজকে খঞ্জনি বাজিয়ে আজকের উৎসবে তিনি সামিল হন এবং এই সামিল হওয়ার পর তিনি খুব গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন, কারণ সামনে 2026-এর নির্বাচন রয়েছে। তার আগে যে বার্তা তিনি দিচ্ছেন, হিন্দুদের একজোট হওয়ার বার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর এর সময় কোথায়? হাতে তো আর সময় নেই, এমনটাই প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। সামনের বছর ফেব্রুয়ারিতে ভোটের দিনক্ষণ ঘোষণা করার সময় এসে গেছে, কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত এসআইআর নিয়ে কোনো রকম কোনো কর্মসূচি বা কোনো রকম কোনো তৎপরতা চোখে পড়ছে না। ফলে এসআইআর আর কবে হবে, হলে এই কদিনের মধ্যে কিভাবে হবে, বাংলার এত সংখ্যক লোকের মধ্যে কিভাবে তা পর্যালোচনা হবে, তা নিয়ে রাজ্যের শাসক দল প্রশ্ন তুলছে। একই সঙ্গে তৃণমূল আরও প্রশ্ন তুলছে, যদি এসআইআর না হয় তাহলে কোন ভোটার তালিকায় ভোট হবে সামনের বছর? 2025-এর ভোটার তালিকা নাকি 2026-এর জানুয়ারিতে নতুন করে ভোটার তালিকা হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কি বক্তব্য উঠে আসছে শুনবো। এসআইআর পুরো কথাটা হচ্ছে ইন্টেন্সিভ ভোটার লিস্টের রিভিউ, কিন্তু প্রত্যেক বছরই রিভিউ অফ ভোটার লিস্ট প্রত্যেক বছরের শেষেই হয়। আইনগতভাবে ইলেকশন ম্যানুয়ালকে ফলো করে যদি ইলেকশন কমিশন চলে আইনগতভাবে, তাহলে কি আদৌ ইলেকশন কমিশনের হাতে সময় আছে পশ্চিমবঙ্গে এসআইআর করার? ফেব্রুয়ারির শেষাশিসি কিংবা মার্চের প্রথম সপ্তাহে তাকে অ্যানাউন্স করতে হবে ইলেকশন। তাহলে 5ই বা 6ই জানুয়ারিতে খসড়া ভোটার লিস্ট প্রকাশের পরে
স্ট্যান্ডার্ড প্রসিজিওরে, তারপরে এসআইআর করে এটা কি করা সম্ভব তার আগে? যদি ফেব্রুয়ারিতে শেষ সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হয় আর জানুয়ারিতে যদি ভোটের খসড়া তালিকা প্রকাশ হয়, তাহলে সেই খসড়া তালিকা কিসের ভিত্তিতে হবে? তার আগে এই কদিনের মধ্যে এসআইআর সম্ভব কিনা, বা ওই খসড়া তালিকা প্রকাশের পরে নতুন করে ঝাড়াই বাছাই করে পরের মাসেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই এসআইআর এই নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাই। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তৃণমূল এই এসআইআর নিয়ে এর পাল্টা একটা সমাবেশও করতে চলেছে এবং খুব স্বাভাবিক গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় শাসক দলের এই প্রশ্নের উত্তরে কি বলছেন শোনাই। তৃণমূল কংগ্রেসের মনে করার পেছনে বা মনে করার কারণে ভারতবর্ষের ভোটার তালিকা শুদ্ধিকরণ তো নির্ভর করবে না। বিহারেও যে সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল। তারপরে তো বিহারের এসআইআর তো আটকানো যায়নি, বিহারে ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, পশ্চিমবঙ্গেও মৃত, চলে যাওয়া, ঠিকানা বদল করা, একাধিক জায়গায় নাম থাকা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, বাংলাদেশি এবং রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে, কিন্তু সেই তালিকাতেই ভোট হবে। উলুবেড়িয়ায় মহিলা চিকিৎসকের নিগ্রহর ঘটনা যা ঘিরে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়েছে। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, তিনি লিখেছেন তার নিশানায় তৃণমূল কংগ্রেস। তিনি এও বলছেন যে হোমগার্ড শেখ বাবুলালের হাতে নিগৃহীত হন ওই মহিলা চিকিৎসক। তৃণমূলের উলুবেড়িয়া সংখ্যালঘু সেলের সভাপতি এই বাবুলাল পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে বিজেপির, যে অভিযানে সামিল হবেন শুভেন্দু অধিকারী, সামিল হয়েছেন তিনি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমরা জানবো, আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, সব মিলিয়ে কি পরিস্থিতি এখন? দেখো, আমি এখন রয়েছি হাওড়ার গ্রামীণের যে পুলিশ সুপারের অফিস, সেই পুলিশ সুপারের অফিসের সামনে যে সার্ভিস রোড, এখানে বিজেপি কর্মী সমর্থকেরা তারা জড়ো হয়েছেন এবং তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং যেটুকু বিজেপি নেতৃত্ব জানাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে আসবেন এবং পুলিশ সুপারের অফিসের সামনে তারা যাবেন, ডেপুটেশন দেবেন। কারণ যে ধরনের যে ঘটনা ঘটেছে গতকাল শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে একজন মহিলা চিকিৎসককে নিগৃহীত করা হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে পাশাপাশি আরও রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় সেই দাবিতে কিন্তু এখানে তারা বিক্ষোভ করছেন। আমরা একটু কথা বলে নেবো আজকে আপনারা কেন বিক্ষোভ করছেন? গত পরশু দিনে যে কর্তব্যরত মহিলা ডাক্তার, তার উপর যেভাবে শারীরিক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শেখ বাবুলাল নামে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা, এবং ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি কোথাও কমপ্লেন করেন বা জানান তাহলে আপনাকে ধর্ষণ করা হবে। এই জঘন্য কাজ করেছে আজকে শেখ বাবুলাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। তারই প্রতিবাদে এখানে আজকে বিক্ষোভ কর্মসূচি। দিকে দিকে মহিলাদের উপর যে নির্যাতন আর ধর্ষণ হচ্ছে, তার জন্য হাওড়া গ্রামীণ জেলার বিজেপির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী আসার কথা আছে, উনি আসবেন। তারা যেটা পরিষ্কারভাবে জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব, যে এখানে মহিলাদের ওপর যেভাবে রাজ্যে নির্যাতন করা হচ্ছে, মহিলারা সুরক্ষিত নয়, সে কারণেই আজকে তাদের এই ডেপুটেশন এবং বা অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আমি একটু ক্যামেরা পার্সন রানাকে দেখাতে বলবো দূরের যে ছবিটা, একেবারে এসপি অফিসের সামনে যে সার্ভিস রোড রয়েছে, সেখানে পুলিশের 6 লাখ র্যাব কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে এবং লোহার যে গার্ড রেলিং, সেই গার্ড রেলিং দিয়ে গোটা এলাকা রাস্তা ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই এখানে বিজেপি কর্মী সমর্থকেরা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে দেবব্রত বোঝাই যাচ্ছে যে সব মিলিয়ে সেখানে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। যে কোনো মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে এসে উপস্থিত হবেন এবং সব মিলিয়ে যথেষ্ট উত্তপ্ত রয়েছে ওই এলাকা। দেবব্রত, তুমি নজর রাখো, ধন্যবাদ তোমায়। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন আমরা শুনবো। এত বড় বড় কথা বলছেন, ওনার নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির বুথ সভাপতি তাপস দাস, একজন গৃহবধূ, 32 বছর বয়সী। ঘটনাচক্রে সেই মহিলাও আগে পরিবার নিয়ে বিজেপি করতেন, তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন,
সেই সুযোগে মাঝরাতে দল নিয়ে ওই মহিলার উপরে তার কন্যা সহ চড়াও হয়েছিলেন ধর্ষণ করবার উদ্দেশ্য। মহিলা প্রাণ ভয়ে কার্যত বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন, গ্রামের লোকের সহযোগিতায় তার আব্রু রক্ষা পায়। 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন তখন ডিজিটাল যুদ্ধ জমজমাট। কেন বলছি? কারণ পদ্মের ডিজিটাল পঞ্চমণ্ডল, তৃণমূলের ডিজিটাল যোদ্ধার বিকল্প আনছে এবার বিজেপি। ভিন রাজ্য থেকে কলকাতায় আসছেন বিজেপির 5 জন বিশেষজ্ঞ, 5 হেভিওয়েট ডিজিটাল বিশেষজ্ঞকে কলকাতায় নিয়ে আসছে এবার গেরুয়া শিবির। ভোট পর্যন্ত এই রাজ্যে বিজেপির 5টি জোনের দায়িত্বে থাকবেন তারা। কলকাতায় জরুরি ভিত্তিতে বৈঠকে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার প্রধান অমিত মালভিয়া। বৈঠকে ছিলেন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিভাবে দ্রুত কার্যকর করা যায় সেটাই আলোচনা হয়েছে দীর্ঘ বৈঠকে। তৃণমূলের ডিজিটাল যোদ্ধা যা তৈরি করেছে আইপ্যাক, আর বিজেপি তার পাল্টা কিন্তু এবার 5 জন হেভিওয়েটকে নিয়ে আসছে যারা ডিজিটাল মাধ্যমে প্রত্যেকটা জোনের দায়িত্বে আলাদা আলাদা লোক ঠিক করে দেওয়া হয়েছে এবং এই নিয়ে গুরুত্বপূর্ণ একটা বৈঠকও হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে বিজেপি নেতা দেবজিৎ সরকার তার বক্তব্য কি শোনাব। সোশ্যাল মিডিয়াকে বিজেপি ইউজ করেছে, মিসইউজ করেছে, এইসব কথা ওনারা বিরোধিতায় আছেন, ওনারা বলতেই পারেন। অ্যান্টি সোশ্যাল সিস্টেমকে কারা সব থেকে বেশি ব্যবহার করে এই রাজ্যের সাধারণ মানুষকে লুট করেছে, তাদের স্বপ্ন লুট করেছে, তাদের ভবিষ্যৎটাকে শেষ করে দিয়েছে, এ একমাত্র তৃণমূল কংগ্রেসের কাজ। আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কি করব সেটা তো আমরা প্রেসে আলোচনা করব না বা তৃণমূলের সঙ্গে আলোচনা করব না। আমরা যেটা করছি আমরা সাংগঠনিকভাবে করব। তৃণমূল কংগ্রেসের অ্যান্টি সোশ্যাল মিডিয়া নিয়ে যা কারবার সেটা নিয়ে আমরা ভালোই বুঝতে পারছি, রাজ্যবাসী বুঝতে পারছে। 26-এ তৃণমূলের বিসর্জন চাই, সবাই মিলে একজোট হতে হবে। যেভাবে এগোচ্ছে এই মুহূর্তে, কারণ 26-এ নির্বাচন যখন আসন্ন তখন রাজপথে লড়াই হচ্ছে সংসদে, লড়াই হচ্ছে বিধানসভায় এবং লড়াই কিন্তু ডিজিটাল মাধ্যমে। এবং এই লড়াই এই মুহূর্তে জমজমার, কারণ একদিকে বিজেপি, অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাংলার ডিজিটাল যোদ্ধা এটা প্রকাশ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তার পাল্টা কিন্তু বিজেপির তরফ থেকেও কিন্তু ফাইট ব্যাক করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বিষয় নিয়ে কি বলছেন শোনাবো। সোশ্যাল মিডিয়াকে যদি অপব্যবহারের কথা ওঠে তাহলে বিজেপি সব থেকে বেশি অপব্যবহার করেছে এবং যখনই পার্লামেন্টে উঠেছে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোলের ব্যাপার, তারা এড়িয়ে গেছে কথাটা, কারণ অপব্যবহারটা সব থেকে বেশি করে বিজেপি। আর এসআইআরের আগেই বিএলওদের শোকজ, অন্তত প্রায় 1000 খানেক বিএলওকে শোকজ করা হয়েছে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কোনো বিএলও তারা যোগদানেই অস্বীকার করে, আবার কেউ এরকম অভিযোগ উঠছে যে যোগ দিয়েও প্রশিক্ষণ নিতে অস্বীকার করে। আর ঠিক এ জায়গা থেকে ইআরও বা জেলার ইলেকশন কমিশনের অফিস থেকে ওই সমস্ত বিএলওদের শোকজ করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে একেবারে শোকজ নয়, গত কয়েক মাস ধরে ওই বিএলওদের চিহ্নিত করে শোকজ করা হয়েছে, এমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ এসআইআরের আগে পদের আগেও বিএলওদের নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল, আবারও যে অভিযোগ সামনে আসছে তাতে প্রায় 1000 খানেক বিএলওকে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আরেকটু বুঝে নেব গোটা বিষয়টা। অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, বাজারে বেশি সংখ্যাটা সব্যসাচী, এই সংখ্যাটা 1000 ছাপিয়ে গেছে বলেই এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর। দেখো, বিএলওদেরকে এই যে শোকজের লেটার, এই লেটারটা কিন্তু একদিনে নয়, বিগত বেশ কয়েক মাস ধরে, বলা ভালো এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগস্ট মাসের পর থেকে কিন্তু আরো বেশি সংখ্যায় বিএলওদেরকে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শোকজ নোটিশ কোথা থেকে দেওয়া হয়েছে? মূলত ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা শাসক যারা হন তাদের তরফ থেকে এসছে।
ইআরওদের তরফ থেকে এসছে এই চিঠি। এবং এই চিঠি কেন দেওয়া হয়েছে? এই চিঠি দেওয়া হয়েছে যে কমিশনের নির্দেশ মোতাবেক এই যে বিএলও পদে নিয়োগ এবং যে ট্রেনিং এর প্রক্রিয়া সেটা নিতে অগ্রাহ্য করেছেন, অস্বীকার করেছেন এই সমস্ত মানুষরা যারা শোকজ লেটার পেয়েছেন। এক নম্বর হচ্ছে তারা অনেকেই আছেন যারা এই নিয়োগপত্র নিতে চাননি, বা অনেকে আছেন যারা নিয়োগপত্র নিয়েছেন কিন্তু ট্রেনিং নিতে চাইছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে তাদেরকে শোকজের নোটিশ দেওয়া হয়েছিল এবং বেশ কিছু বিএলও কিন্তু ইতিমধ্যে সেই শোকজের রিপ্লাইও করেছেন। কি রেসপন্স করেছেন সব্যসাচী? তাদের বক্তব্য হচ্ছে তারা যে স্কুলে পড়ান, যারা টিচার রয়েছেন, যারা তারা বিএলও হিসেবে কাজ করবেন, তারা যে স্কুলে পড়ান, বিএলও হিসেবে কাজ করলে তাদের স্কুলের পঠন পাঠন ডিস্টার্ব হবে, এক নম্বর। এবং আরো একটা কারণ তারা বলেছেন, এই নিয়ে তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ডেপুটেশনও জমা দিয়েছেন, সেটা হচ্ছে যে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত, সেটাকে এনশিওর করার দায়িত্ব নিতে হবে কমিশনকে। তো এই মর্মে তারা রেসপন্ড করেছে। তো সব মিলিয়ে এখন দেখার যে বিএলও পদের যে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। মহেশতলায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের নাম বরুণ মণ্ডল। আটক করা হয়েছে দুই অভিযুক্তকে। তারা সম্পর্কে দুই ভাই, চিরঞ্জিত মিত্র এবং শুভঙ্কর মিত্র। গতকাল রাত 11:15টায় স্থানীয় কালীপুজোর মণ্ডপের সামনে নাচানাচি চলছিল। হঠাৎই নিজেদের মধ্যে তীব্র বচসা, আর তার জেরেই বরুণ নামে ওই যুবককে তাকে মারধর করা হয়, তার বুকে লাথি মারা হয়। মারধরের মুখে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কি বলা হচ্ছে স্থানীয়দের তরফ থেকে শোনাবো। আমার বাবা আসছিল কাজ দিয়ে, এসে একটু ড্রিঙ্ক করেছিল, ঠিক আছে, এসে রাস্তা দিয়ে আসলো, এমনি একটু কথা কাটাকাটি হয় এদের দুজনের মিডিলে, একটু গালাগালি হয়েছিল, দুজনের মিডিলে কথা কাটাকাটি হয়েছিল। ওদের সাথে কোনো আমাদের রিলেশনই নেই বা কোনো কথাবার্তা নেই, এমনি ঝামেলা হয়েছে রাস্তার মধ্যে। এমন একই শরীরে কিছু ছিল না, ঠিক আছে, রোগা বুকের মধ্যে এমনিভাবে পা তুলে দাঁড়িয়েছে, লাঞ্চ ফ্যাটিয়ে দিয়েছে ভেতরে। মদ খেয়ে দুজনে মারপিট করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিরম ছিল বরুণ বলেছিলেন? এটা সাইকো টাইপের, মানসিকভাবে একটু। বরুণ ছেলেটা ভালো ছিল, একটু সাইকো টাইপের আছে। বরুণের বাবা মা তো এখানে, বরুণের বাবা বাড়ির ভিতরে, ঠিক আছে। আর এখানে এর মধ্যে রয়েছে তোমার এই যে ফ্যামিলিটা, এনার নামটা আমার ঠিক খেয়াল নেই, এমনি একটু সাইকো টাইপের। মৃতের ছেলে এবং স্থানীয়দের বক্তব্য আমরা শুনছিলাম। অর্থাৎ কথা কাটাকাটি, তারপর থেকে মারধর, আর তারপরেই এই মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই দুই অভিযুক্ত দুই ভাই, চিরঞ্জিত মিত্র এবং শুভঙ্কর মিত্রকে আটক করা হয়েছে। কালীপুজোর মণ্ডপের সামনে নাচানাচি, সেখান থেকে এই ঘটনা ঘটায়। এলাকায় শোকের ছায়া। এলাকাটা মহেশতলা থানার মধ্যে পড়লেও এলাকার দূরত্ব কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। এই উঁচু উঁচু বাড়িগুলো যে কোনো একটা ছাদে উঠলে দেখা যাবে পর্ণশ্রী এয়ার স্পেস, অর্থাৎ কলকাতা থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে, বলা ভালো কলকাতার লাগোয়া এলাকাতে কালীপুজোর পরের দিন রাত 11:15টার সময় বচসার পরিপ্রেক্ষিতে এক যুবককে রাস্তায় ফেলে এমনভাবে মারা হলো যে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। ঘটনায় সাড়া পড়ে গেছে গোটা এলাকায়। নিরীহ এবং এই মুহূর্তে এই এলাকা থেকে কিছুটা দূরে থাকা বরুণ মণ্ডল নামে ওই যুবকের পরিবার দোষীদের চরম শাস্তি দাবি করছে। পাশাপাশি তারা এটাও জানাচ্ছে যে ওই কালীপুজো কমিটির দুই সদস্যের সঙ্গে অতীতে কোনোদিন কোনোভাবে কোনো বিবাদ বা বচসা বরুণের ছিল না। অর্থাৎ নিছক উত্তেজনার বশে সাময়িক রাগের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে গেছে শহর কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।